ওকে। সো ডেটা সায়েন্স লেকচার নাম্বার হচ্ছে, আজকে আমাদের লেকচার নাম্বার, ডেটা সায়েন্স কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 21। তো আমরা মোটামুটি 20টা ক্লাস ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সে 20টা ক্লাস পেরিয়ে আসছি। তো এখন একটা প্রশ্ন আপনাদের সবার মনেই জানার কথা, যে মোটামুটি আমরা কোর্সের এখন ধরতে গেলে মাঝামাঝি একটা পর্যায়ে আছে। এবং এখান থেকে মোটামুটি আর ধরেন 20টার মতো ক্লাস হাইস্ট হলে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো এখন কথা হলো যে কোর্স কমপ্লিট করার পরবর্তীতে আপনাদের কাজটা কি, বা মূলত ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর যে জার্নিটা আমরা শুরু করেছি, এটার ফিল্ডে চাকরি করতে হলে আমি কি করতে হবে, বা কিভাবে কি করা যেতে পারে, বা ক্যারিয়ার প্ল্যানিংটা মূলত কিভাবে করা যেতে পারে। দেখেন, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং আমাদের যে কোর্সটা আছে, এটা ডিজাইন করা হয়েছে, আপনারা দেখতেছেন আমরা স্টেপ বাই স্টেপ একদম জিরো লেভেল থেকে শুরু করে তারপর ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, ইন্টারমিডিয়েট লেভেল বললে ভুল হবে, মূলত আপার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং আমাদের এই কোর্সের মধ্যে শিখবো। তো এখন নর্মালি আপনারা যখন ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর যে জিনিসগুলো আপনারা শিখবেন, এগুলো ম্যাক্সিমাম আমার যে আপনার প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা কাজ করে শিখবো, এগুলো সবই রিয়েল লাইফ ওরিয়েন্টেড প্রজেক্ট। বাট রিয়েল লাইফে যখন আপনারা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে কাজ করতে যাবেন, তখন খেয়াল রাখবেন ম্যাক্সিমাম বড় কোম্পানিতে আপনার ওদের ডেটা ওদের আপনার ডেটার একটা আলাদা ডিপার্টমেন্ট হচ্ছে থাকে। ঠিক আছে, ডেটার জন্য আলাদা একটা নর্মালি ডিপার্টমেন্ট থাকে। তো এটাকে অনেকে ডেটা ডিপার্টমেন্ট বলে থাকেন, অনেকে এটাকে অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট বলে থাকেন, অনেকে এটাকে বিজনেস ইন্টেলিজেন্স, ঠিক আছে, বিজনেস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টও বলে থাকেন। তো নর্মালি আমি এক্ষেত্রে জাপানের একটা কোম্পানির এক্সাম্পল দিতে পারি, যেমন জাপানের একটা নাম করা কোম্পানি হচ্ছে রাকুতেন। ওকে। সো এই রাকুতেন যে কোম্পানিটা আছে, এই রাকুতেন কোম্পানিতে আপনার হচ্ছে, এটা ই কমার্স কোম্পানি, খুবই নাম করা। ঠিক আছে, এবং তাদের আলাদা করে এরকম ডেটার জন্য একটা ডিপার্টমেন্ট তাদের হচ্ছে রয়েছে। তো এখন বড় কোম্পানিগুলোতে তো আলাদা করে ডেটা ডিপার্টমেন্ট থাকে, নর্মালি একটা ডেটা ডিপার্টমেন্টে কয়েক ধরনের পদের লোকজন থাকে, এবং এই জিনিসটা আপনাদের আসলে জানা উচিত। যেমন একটা ডেটা ডিপার্টমেন্টে প্রথমেই যে লোকটা থাকে তার নাম হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তারপরে যে লোকটা থাকে তার নাম হচ্ছে মূলত ডেটা অ্যানালিস্ট। এটাকে অনেকে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট এটাকে সংক্ষেপে বলে থাকেন। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট কিংবা বিআই অ্যানালিস্ট। তার পরবর্তীতে থাকেন সেখানে ডেটা সায়েন্টিস্ট। তার পরবর্তীতে থাকেন সেখানে এমএল ইঞ্জিনিয়ার, এমএল মানে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। এর পরবর্তীতে সেখানে হচ্ছে আপনার থাকেন এআই ইঞ্জিনিয়ার সবার উপরে। ঠিক আছে, আপনারা দেখবেন যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একটা মিমি কয়দিন যাবত ঘুরে বেড়াচ্ছে, যেখানে এআই ইঞ্জিনিয়ারকে বলা হচ্ছে ভগবান। মানে আপনার ওখানে কার্ড সিস্টেমের মতো দেওয়া হয়েছে। ঠিক আছে, ওরা দিয়ে তারপরে এটা কে বানাইছে আমি জানি না। আর আমি দেখলাম যে কয়েকটা গ্রুপে এগুলো শেয়ার করেছে, ইন্ডিয়ান গ্রুপগুলোতে দেখলাম ম্যাক্সিমাম। তো এআই ইঞ্জিনিয়ারদের একদম টপে তারা দিয়ে রেখেছে। তো নর্মালি আসেন তাদের কাজগুলো হচ্ছে কি কি দেখেন। একটা প্রতিষ্ঠানে আপনি যখন, যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, একটা হেলথ কেয়ার সেন্টার হোক, কিংবা বাংলাদেশের একটা গার্মেন্টস ফ্যাক্টরি হোক, অথবা নর্মাল একটা স্টার্টআপ হোক, যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু একটা প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করে কেউ। তো যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে যখন হচ্ছে আপনি কাজ করবেন, তখন বেসিক্যালি আপনার প্রতিষ্ঠানে ডেটা উৎপন্ন হবে। এই ডেটাগুলো কিছু উৎপন্ন হবে আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরে, মানে ইন্টারনাল যে ওয়ার্কিং গুলো আছে তার মাধ্যমে কিছু ডেটা আমার উৎপন্ন হবে। আর কিছু ডেটা উৎপন্ন হবে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে আপনি যখন অন্য পার্টির সাথে আপনার যে লেনদেন হবে, যেমন আপনি ব্যাংকের সাথে আপনার যখন লেনদেন হবে, আপনি ব্যবসায়ীর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আবার কর্মচারীদের বেতন দিবেন ব্যাংকের মাধ্যমে, ব্যাংক থেকে আপনার প্রয়োজনে আপনি লোন নেবেন, এরকম সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আপনার কিন্তু থার্ড পার্টির সাথে আপনাকে লেনদেন করতে হতে হয়। তারপর আবার গভর্নমেন্ট এজেন্সি গুলোর সাথে আপনাকে লেনদেন করা লাগতে পারে। যেমন ব্যবসা বাণিজ্য করতে হলে লাইসেন্সের দরকার হয়। আপনি আবার যদি ইন্টারন্যাশনাল বিজনেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য পারমিট নিতে হবে। আপনার দেশের ট্যাক্স অথরিটির সাথে আপনার সাথে সবসময় কমিউনিকেশন রাখতে হবে যে আপনি ট্যাক্স ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। তার মানে আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু ডেটা উৎপন্ন হচ্ছে, প্রতিটা কন্টাক্ট পয়েন্টের মাধ্যমে কিন্তু প্রচুর ডেটা উৎপন্ন হচ্ছে। এই কারণে বলা হয়ে থাকে যে এভরি কন্টাক্ট ক্রিয়েটস ডেটা। ঠিক আছে,
প্রতিটি কন্টাক্টের মাধ্যমে ডাটাগুলো প্রস্তুত হয়। এখন এই ডাটাগুলো তো প্রতিষ্ঠানে সামহাও হচ্ছে প্রতিষ্ঠানে আসতেছে, ঠিক আছে, প্রতিষ্ঠান ইনকামিং হচ্ছে। তো প্রতিষ্ঠানে এই ডাটাগুলো আসার পরবর্তীতে এই ডাটাগুলোকে ভালো করে স্টোর এবং মেনটেন, এই দুইটা জিনিস করার প্রয়োজন পড়ে। স্টোর করা, মেনটেন করা, মূলত স্টোর করার সাথে জড়িত হচ্ছে প্রথমে আমরা ডাটাটাকে হচ্ছে ক্যাপচার করব, তারপর সেটাকে স্টোর করব, এরপর তার পরবর্তীতে হচ্ছে মেনটেন করব। তো এই যে ডাটাকে ক্যাপচার করা, স্টোর করা এবং হচ্ছে মেনটেন করা, এই কাজগুলো হচ্ছে নর্মালি একজন ডাটা ইঞ্জিনিয়ারিং এর কাজ। তো ডাটা ইঞ্জিনিয়ার নর্মালি যেটা করে, সে হচ্ছে মূলত ডাটা পাইপলাইন অনুযায়ী হচ্ছে কাজ করে। আমরা বলে থাকি এটাকে মূলত পাইপলাইন, ঠিক আছে, ডাটা পাইপলাইন বলা হয়। তো ডাটা পাইপলাইনটা আসলে কি জিনিস? নর্মালি যেটা হয়, আমরা যদি ট্র্যাডিশনাল ওয়াসার, হ্যাঁ, ওয়াসার পাইপলাইনের কথা যদি চিন্তা করি ঢাকার, ঠিক আছে, বা আপনাদের বাসায় যে সাপ্লাইয়ের পানিটা আসে সেটার পাইপলাইনের কথা যদি চিন্তা করেন, বা যাদের ভাষায় ভূগর্ভস্থ গ্রাউন্ড ওয়াটার থেকে যারা পানি উত্তোলন করেন সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে কি, একটা সোর্স থাকে যেখান থেকে আমরা ডাটাগুলো, আমরা পানি এনে কি, আমাদের পানির ট্যাঙ্ক থাকে বা রিজার্ভার থাকে, সেখানে আমরা কি পানি জমা রাখি, তার পরবর্তীতে প্রয়োজন মতো কি আমরা পানিগুলো নিয়ে ওখান থেকে খরচ করি। তো নর্মালি ডেটা পাইপলাইন তৈরি করার কাজ হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারদের। যে প্রতিষ্ঠানে তো ডেটা আছে, বাট এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেটাগুলোকে একসাথে একটা জায়গাতে নিয়ে আসা, ক্যাপচারিং করা, স্টোর করা, মেনটেন করা, মানে মূলত এই ডেটা পাইপলাইনের কাজগুলো হচ্ছে নর্মালি একজন ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ, ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ। তার পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে আরো একটা পার্ট থাকে, সেটার নাম হচ্ছে ডেটা অ্যানালিস্ট। তো ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে, ডাটা ইঞ্জিনিয়ার তো নর্মালি ডাটাগুলো সে কালেক্ট করে নিয়ে আসলো, মানে মোটামুটি ক্যাপচার, স্টোর এবং মেইনটেনের কাজ। ডেটা ইঞ্জিনিয়ার কাজটা হচ্ছে এই ডেটাগুলোকে হচ্ছে প্রসেস করা, মূলত ডেটা প্রসেসিং এর কাজটা করে থাকে মূলত ডেটা ইঞ্জিনিয়ার। তার মানে ডেটাগুলোকে আমরা যখন হচ্ছে একজন ডেটা ইঞ্জিনিয়ার কালেক্ট করে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেটাগুলো হচ্ছে র পর্যায়ে থাকে। তো আমরা ডাটা দিয়ে হচ্ছে কাজ করতে পারবো না, ডেটাগুলোর ভিতরে ভিতরে অনেকগুলো মিসিং ডাটা থাকতে পারে, বা অনেক জিনিস থাকতে পারে হয়তো যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো রেলেভেন্ট মানে প্রতিষ্ঠানের প্রয়োজনের উপর ভিত্তি করে আমাদের ডেটাগুলোকে সেক্ষেত্রে হচ্ছে প্রসেস করার কাজটা করে থাকে নর্মালি ডাটা প্রসেসিং এর কাজটা। এখানে ডাটাটাকে ক্লিন করা হয়, কোনো মিসিং ভ্যালু থাকলে মিসিং ভ্যালুগুলো দূর করা হয়, অনেক ক্ষেত্রে ডাটা ভিজুয়ালাইজেশনের কিছু কাজ এখানে করে দেখানো হয়। আর ডেটা সায়েন্টিস্টের যে কাজটা, সেটা মূলত হচ্ছে ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এবং ছোটখাটো পর্যায়ের মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করাও ডেটা ইঞ্জিনিয়ারের কাজের মধ্যে, ডেটা সায়েন্টিস্টের কাজের মধ্যে হচ্ছে পড়ে। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস কি, আশা করি সেটা আপনারা জেনেছেন। আপনারা এটা নিয়ে তো আলোচনা একটু হয়েছে, যেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে যখন আপনি প্রচুর ডেটা নিয়ে কাজ করেন, তখন ডেটার একটা সামারি আপনাকে তৈরি করতে হবে, কারণ সামারি না তৈরি করলে কেউ ডাটা সম্পর্কে বুঝবে না। তখন সামারি তৈরি করার ক্ষেত্রে আমরা স্ট্যাটিক্সের হেল্প নিয়ে থাকি, এবং এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আমরা ডাটাকে নানা দিক থেকে পর্যবেক্ষণ করে থাকি, যেটাই হচ্ছে মূলত ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তার পরবর্তীতে হচ্ছে এমএল ইঞ্জিনিয়ার, মূলত মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে, ডাটা সায়েন্টিস্ট তো ইডিএ করলো, ইডিএ করার পরবর্তীতে এই যে ইডিএ করা ডাটাগুলো আছে, সেগুলোর উপরে নানা ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম সে হচ্ছে অ্যাপ্লাই করে মূলত, এবং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এবং সেগুলোর মধ্যে কোনগুলোর অ্যাকুরেসি বেশি সেই অ্যাকুরেসি গুলো হচ্ছে চেক করে। নর্মালি যে অ্যালগোরিদম গুলোর অ্যাকুরেসি বেশি থাকে, সে অ্যালগোরিদম গুলোকে আমরা অ্যাকসেপ্টেবল বা ভালো অ্যালগোরিদম হিসেবে আমাদের প্রবলেমের ক্ষেত্রে ধরে নিয়ে সামনে এগিয়ে যাই। এখন তাহলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং এআই ইঞ্জিনিয়ারের পার্থক্যটি, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কাজ করা সবসময় খেয়াল রাখবেন স্ট্রাকচার ডাটা নিয়ে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং ডাটা সায়েন্টিস্ট এরা সবসময় স্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করে। স্ট্রাকচার ডাটা হচ্ছে এমন এক ধরনের ডাটা, যে ডাটাগুলো অলরেডি কোনো না কোনো ফরম্যাটে আপনার মানে আছে, যেমন সেগুলো হয়তো এক্সেল ফরম্যাটে থাকতে পারে, সেগুলো হয়তো পিডিএফ আকারে থাকতে পারে, অথবা কোনো ডেটাবেজে থাকতে পারে, কিংবা ক্লাউড সিস্টেমের মধ্যে থাকতে পারে। সেগুলোকে আপনি নিয়ে এসে সেগুলো নিয়ে কাজ করলেন, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার ডাটা। এটার বাইরে আরেকটা ডাটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে মূলত আনস্ট্রাকচার ডাটা। তো আনস্ট্রাকচার ডাটা মানে হচ্ছে মূলত, এটা হচ্ছে আমরা বলতে পারি যে ছবি, তার পরবর্তীতে কন্টেন্ট, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো হচ্ছে ছবি, ভিডিও, কন্টেন্ট, মানে মানুষের রাইটিং, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। আর এই আনস্ট্রাকচার ডাটাগুলোর ইডিএ এবং আনস্ট্রাকচার ডাটাগুলোর উপরে এমএল অ্যালগরিদম অ্যাপ্লাই করাটাই হচ্ছে মূলত এআই ইঞ্জিনিয়ার কিংবা আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এর কাজ। এখন
কথা হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে যেটা হয়, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন জব অ্যাডভার্টাইজমেন্ট যখন দেখবেন, তখন জব অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখলে একটু আপনাদের মাথাটা একটু হ্যাং করবে। কি কারণে? কারণ ম্যাক্সিমাম জব অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে তারা যে কাজটা করে, ডাটা ইঞ্জিনিয়ার এবং ডাটা অ্যানালিস্ট এটার মধ্যে পার্থক্য না বুঝে, ধরেন প্রতিষ্ঠানটা চাচ্ছে যে ডাটা ইঞ্জিনিয়ারকে দিয়ে ডাটা অ্যানালিস্টের কাজ করাবে, তখন তারা হয় ডাটা অ্যানালিস্ট নিয়োগ দেয়, নইলে ডাটা ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়। নিয়োগ দিয়ে তারা ওই যে ডাটা ইঞ্জিনিয়ারের হাতে যে কাজ করানোর কথা, ডাটা পাইপলাইন তৈরি, সেটাই ডাটা অ্যানালিস্টকে দিয়ে করিয়ে নেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় লোকজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, কিন্তু ডাটা সায়েন্টিস্ট নিয়োগ দেয় না। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারকে দিয়েই তারা ইডি এর কাজও করায়, আবার হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদমের কাজও হচ্ছে করে। আবার অনেকে এআই ইঞ্জিনিয়ার নিয়োগ না দিয়ে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়। নিয়োগ দিয়ে তারাতে সে হচ্ছে স্ট্রাকচার ডেটারও কাজ করে, আনস্ট্রাকচার ডেটারও কাজ করে। আবার এটার মধ্যে এখন একটা নতুন টেন্ডেন্সি বের হয়েছে। এখন অনেকে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বাদ দিয়ে এখন এখানে এআই ইঞ্জিনিয়ার এখানে দুইটা ভাগ আছে। একটাকে বলে হচ্ছে ইমেজ প্রসেসিং ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আর একটা হচ্ছে এনএলপি ইঞ্জিনিয়ার। এনএলপি মানে হচ্ছে যখন আপনি টেক্সচুয়াল ডেটা ডেটা নিয়ে হচ্ছে কাজ করবেন, তখন হচ্ছে আপনি এনএলপি কিংবা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার। আর যখন ইমেজ ডেটা ভিডিও ডেটা নিয়ে কাজ করবেন, তখন হচ্ছেন আপনি কি ইমেজ প্রসেসিং ইঞ্জিনিয়ার। তো সব প্রতিষ্ঠানে কিন্তু নর্মালি আপনার একটা আদর্শ প্রতিষ্ঠান বা আইডিয়াল প্রতিষ্ঠানে ডেটা ডিপার্টমেন্টে এই পদগুলো থাকবে। তো রাকুতেনের ক্ষেত্রে তাদের নর্মালি এই পদগুলো আছে, এবং জাপানের মোটামুটি বড় যেসব কোম্পানিগুলো আছে যাদের আলাদা ডেডিকেটেড ডাটা ডিপার্টমেন্ট আমি দেখেছি, বা অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট, তাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সবগুলো পদ হচ্ছে, মানে তাদের ওখানে আছে মোরালেস। বাট ছোটখাটো স্টার্ট গুলো এবং আমাদের দেশেও দেখবেন এবং অন্য ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে তাদের ক্ষেত্রে হচ্ছে ডেটা ডিপার্টমেন্ট হয়তো আলাদা কোনো ডিপার্টমেন্ট নাই, থাকলেও তাদের আইটি ডিপার্টমেন্টের আন্ডারে হয়তো তাদের ছোটখাটো একটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে। সেখানে হয় তারা ইচ্ছা মতো ওই যে ডেটা ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে, নইলে ডেটা সায়েন্টিস্ট নিয়োগ দিচ্ছে, নইলে এআই ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে। যার কারণে এই পোস্টগুলোতে যখন হচ্ছে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাবেন, যে ডেটা সায়েন্টিস্ট হিসেবে বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে, তখন দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে জবের যে ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, সেগুলো আপনার কাছে একটু এলোমেলো মনে হবে। কারণ ওই যে শুদ্ধভাবে যে ইন্ডাস্ট্রির লেভেলের আসলে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং প্র্যাকটিস, সেটা এখনো কিন্তু শুদ্ধভাবে ইন্ডাস্ট্রিতে ঠিক করে আসেনি। যার কারণে এই জিনিসগুলো কি এখনো আপনার ইয়ে করতেছে, ওভারল্যাপ করতেছে। এবার আশা করা যায় নেক্সট টাইম এটা ঠিক হয়ে যাবে। তবে বর্তমানে চ্যাট জিটিপি আসার ফলে একটা নতুন জিনিসের ইয়ে হচ্ছে, নতুন জিনিস সেটা হচ্ছে কি, এখনকার সময়ে বিশেষ করে আপনারা যদি ম্যাক্সিমাম ডাটা সায়েন্টিস্ট বা এআই ইঞ্জিনিয়ার কিংবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এই ধরনের জবগুলোর পোস্টিং দেখেন, তখন দেখবেন যে সেখানে তারা হচ্ছে ম্যাথস এবং স্ট্যাটিক্স এর নলেজের উপরে গুরুত্ব দিতেছে সবচাইতে বেশি। যে আপনি ধরেন অপটিমাইজেশনের কাজ পারেন কিনা, ঠিক আছে, আপনি স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর কাজ পারেন কিনা, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর পরে হচ্ছে আপনি বেইজিয়ার অ্যানালাইসিস পারেন কিনা, মানে আর একটু অ্যাডভান্স লেভেলে তারা আপনার ম্যাথমেটিক্যাল নলেজ গুলো চাচ্ছে। তো এই নলেজ গুলো চাওয়ার মূল কারণটা হচ্ছে, কারণ চ্যাট জিডিপি হচ্ছে যতই মানে স্মার্ট হোক না কেন, আলটিমেটলি এই মানে রিজনিং যে ক্যাপাসিটি আছে, যেমন ম্যাথ স্ট্যাটিক্সের যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, অপটিমাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, বেইজিয়ার অ্যানালাইসিস বা অন্য লেভেলে যে অ্যানালাইসিস গুলো আছে, এটার পিছনে যে ম্যাথগুলো কাজ করে, সেই ম্যাথগুলোর এখনো পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু চ্যাট জিডিপির মধ্যে এখনো ফুল সে পাওয়ারটা আসেনি। যার কারণে আপনি চ্যাট জিডিপি ইউজ করলে কোড পাবেন, ঠিক আছে, আপনি হয়তো কোডের জন্য বলেন যে কোড দাও, কিন্তু আলটিমেটলি কোডটা কিভাবে কাজ করতেছে বা এটার ব্যাকগ্রাউন্ডে যে ম্যাথমেটিক্স, সেটা আপনাকে বুঝতে হলে এই আপনার এই নলেজ গুলো কাজে লাগবেই। হুম। তো অনেক লোকজন দেখবেন বলবে যে হ্যাঁ, নেক্সট টাইম আর ডাটা সায়েন্টিস্টের চাকরি থাকবে না, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার চাকরি থাকবে না, এআই ইঞ্জিনিয়ার চাকরি থাকবে না। এরা ধরেন হচ্ছে মোটামুটি এরা হচ্ছে ধরে নিবে যে এরা এক ধরনের মাদকে আসক্ত, ঠিক আছে। এদের সমস্যা আছে, কারণ এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। যেটা হবে চ্যাট জিটিপির কারণে, আপনার জবের যে ডিসক্রিপশন গুলো, আমরা এটাকে সংক্ষেপে বলে থাকি জেডি, এই জেডি গুলো আরো সফিস্টিকেটেড হয়ে যাবে, তখন আপনাকে আরো তারা সফিস্টিকেটেড স্কিল যাবে। আপনি ম্যাথমেটিক্স আপনার আমি মূলত ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বলতে আমরা মূলত লজিক্যাল এবং যে রিজনিং স্কিলটা আছে, সেই স্কিলগুলো আরো সফিস্টিকেটেড লেভেলে আছে কিনা, তারা সেই জিনিসটা আপনার কাছ থেকে হচ্ছে চাইবে। যার কারণে হচ্ছে আপনাকে আসলে এই যে আমরা যে ছোটখাটো ম্যাথমেটিক্স এর নলেজ গুলো হচ্ছে দেখেছি, হ্যাঁ, আমরা এই 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 একটা কারণে হচ্ছে দেখা, কারণ ফিল্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এই ফিল্ডে এখন এই জিনিসগুলো চাই। বিশেষ করে আপনারা যদি টেকনিক্যাল ইন্টারভিউ নামে একটা ইন্টারভিউ আছে, নর্মালি আপনারা যদি ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে পিওর কোম্পানিগুলোতে, মানে যারা একদম খুব যাদের ডেডিকেটেড টিম আছে এরকম জায়গাতে অ্যাপ্লাই করেন, তখন সেক্ষেত্রে টেকনিক্যাল ইন্টারভিউ নামে একটা ইন্টারভিউ হয়।
হ্যাঁ, মানে অনেকগুলো ইন্টারভিউ হয়ে থাকে, তার মধ্যে একটা ইন্টারভিউ হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ। তো টেকনিক্যাল ইন্টারভিউতে তারা নর্মালি অনেকগুলো জিনিস দেখে থাকেন। প্রথমে হচ্ছে লাইভ কোডিং। তো লাইভ কোডিং এর ক্ষেত্রে একটা সময় যেটা হতো যে তারা আপনাকে সরাসরি আপনি স্ক্রিন শেয়ার করে কোড করার অপশন দিত, বাট এখন কি কিছু কিছু কোম্পানি করতেছে কি, তারা হচ্ছে স্ক্রিন শেয়ার করে এবং আপনাকে বলে স্ক্রিনের মধ্যে এই জিনিসটা কি হবে, ওই জিনিসটা কি হবে। তবে এক্ষেত্রে এখন যেহেতু চ্যাট জিপিটি বা ওপেন সোর্সিং এর যুগ, সেক্ষেত্রে আপনাকে বলে যে আপনি চাইলে ডকুমেন্টেশন অথবা গুগল আপনি ইউজ করতে পারবেন। হুম। আরেকটা জিনিস তার মধ্যে থাকে, প্রবাবিলিটির উপরে সেখানে কিছু কোশ্চেন হচ্ছে থাকে। প্রবাবিলিটি এবং প্রবলেম সলভিং এর উপরে সেখানে কিছু কোশ্চেন থাকে। প্রবলেম সলভিং বলতে এখানে স্পেসিফিক্যালি ম্যাথমেটিক্স রিলেটেড কিছু কোশ্চেন থাকে। যেমন আপনি যদি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করেন, তখন সেক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিলেটেড কিছু টার্মসের আপনার তারা আপনার কাছে এক্সপ্লেনেশন চাইতে পারে, বা এমন সিচুয়েশন বলবে সেখানে কোন ধরনের অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করলে ভালো ফল পেতে পারেন, সেটা সম্পর্কে আপনার মতামত জানতে চাইবে। এআই এআই ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করলে আপনাকে তারা হয়তো গ্রাফ, রেখাচিত্র বা নিউরাল নেটওয়ার্ক নিয়ে আপনাকে কোশ্চেন তারা করতে পারে। ডেটা সায়েন্টিস্ট হিসেবে অ্যাপ্লাই করলেও তারা আপনাকে স্ট্রাকচার ডাটা, আনস্ট্রাকচার ডাটা, এই জিনিসগুলো নিয়ে তারা কোশ্চেন আপনাকে কিন্তু করতে পারে। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু নর্মালি আপনাদেরকে ফেস করতে হবে। তাই আমি এই কারণে মোটামুটি এই জিনিসগুলোর একটা ক্ষুদ্র বর্ণনা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর আপনারা যদি ধরেন যে হ্যাঁ ঠিক আছে, ডাটা সায়েন্স মেশিন লার্নিং শিখলাম, এখন ওটা আমি আমার ফিল্ডে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আপনারা আপনাদের ফিল্ডে অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনারা যদি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করেন, আপনারা আপনারা অ্যাকাউন্টিং ফিল্ডে আপনারা ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এর যে নলেজটা কোর্সের মাধ্যমে শিখবেন, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি মার্কেটিং এ কাজ করতে পারেন, সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ফাইন্যান্সে যারা আছেন তারাও সেটা পারবেন। যারা হেলথ কেয়ার সেক্টরে আছেন তারাও হচ্ছে পারবেন। হ্যাঁ, যারা এডুকেশন কিংবা ধরুন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এরকম বা সোশ্যাল স্টাডিজ, এরকম বিষয়গুলো আছেন, তারাও চাইলে কিন্তু তাদের এই নলেজগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই কোর্সটাতে হেল্প করবে। পাশাপাশি যদি আপনার সাবজেক্ট রিলেটেড স্পেসিফিক কোর্স পান, মানে এটার সাথে প্লাস, যেমন হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেটা সায়েন্স, অ্যাকাউন্টিং ডেটা সায়েন্স, সেই কোর্স, দুটা কোর্স যদি আপনারা করে নেন, তাহলে মোটামুটি আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। হুম। হুম। ওকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কি বা কুয়েরি আছে? ফাইন। কারো কোনো কোশ্চেন বা কুয়েরি নেই, তার মানে সবাই সবকিছু বুঝতে পারছেন। অল ক্লিয়ার। আজকে মোটামুটি অনেকেই আছেন ক্লাসে। সবার আসা দরকার, কারণ ক্লাস তো বুঝতে স্যার, পারতেছেন। জি বলেন কি? ওই লাইভ কোডিং এর ব্যাপারটা একটু বলবেন? আচ্ছা, লাইভ কোডিং এর ব্যাপারটা তো আমি বলেছি যে নর্মালি তারা হচ্ছে আপনাকে কোড করার জন্য, যেমন আমরা এই যে পাইথনের ম্যাথপ্লট আপনার বিগত দুইটা ক্লাসে আমরা দেখেছি কি নামপাই ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন কাজ করা যায় দেখেছি। তার পরবর্তীতে লাস্ট ক্লাসে, সর্বশেষ লাস্ট ক্লাসে দেখেছি আমরা কি পান্ডাস ইউজ করে কিভাবে নানা ধরনের কাজ করা যায়। তো লাইভ কোডের ক্ষেত্রে তারা এরকম আপনাকে কিছু কিছু স্পেসিফিক লাইব্রেরি বা প্যাকেজ নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো হচ্ছে ইউজ করি। সেই অ্যালগোরিদম গুলো আপনি কিভাবে টাইপ করতে পারেন, ধরেন কোনো অ্যালগোরিদমের ধরেন ভুল আছে টাইপটা, বা কোনো প্যারামিটার ভুল লেখা হচ্ছে, সে ভুলের স্ক্রিন দেখে দেখিয়ে আপনাকে বললো যে এটা কিভাবে শুদ্ধ করা যায়, অথবা এটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এখানে কোন কোডটা লিখলে এই ব্ল্যাঙ্ক কোডটা ফুলফিল হবে, এরকম কোড ইন্টারভিউ হচ্ছে থাকে লাইভ কোডে ইন্টারভিউ ক্ষেত্রে। আরো সফিস্টিকেটেডও থাকতে পারে। নর্মালি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে এত সফিস্টিকেটেড বিষয় জিজ্ঞেস করে না। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করেন, তখন সেক্ষেত্রে আপনাকে বলবে যে হ্যাঁ অমুক বিষয়ের উপরে, যেমন 1 থেকে 100 আপনি 1 থেকে 100-র মধ্যে যে জোড় সংখ্যা আছে, সেই জোড় সংখ্যা বাইট করার জন্য একটা পাইথনে কোড লেখেন। হ্যাঁ, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করে তাদের জন্য। বাট নর্মালি আমাদের যে ডাটা সায়েন্টিস্ট বা ডাটা ইঞ্জিনিয়ার, এমএল ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার বা হ্যাঁ এ ধরনের ফিল্ডের জন্য নর্মালি এতটা সফিস্টিকেটেড লেভেলের কোশ্চেন করে না আর কি। আমি যেগুলোর মধ্যে বললাম মানে টুকিটাকি এই জিনিসগুলোর মধ্যে থাকে ম্যাক্সিমাম কোশ্চেন। তখন সেক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে হয়তো আপনাকে বলতে পারে যে আপনি আপনার পিসিতে জুপিটার নোটবুক বা আপনি ওপেন করে আপনি তার পরবর্তীতে হচ্ছে স্ক্রিন শেয়ার করে আপনি এটা আমাদের সাথে মানে আমাদের দেখান, এটা টাইপ করে বা এই কোডটা সলভ করে। অথবা তারা তাদের স্ক্রিন শেয়ার করতে পারে, তখন স্ক্রিন শেয়ার করে বলো যে অমুক লাইনে কি হবে সেটা আমাদের বলেন। হ্যাঁ, দুভাবেই হতে পারে।
স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। বাকিদের কি অবস্থা? ওকে, সবাই বুঝতে পারছেন। সো আমরা ক্লাসের যে আমাদের সেকেন্ড আলোচনা, সেটা হচ্ছে ম্যাথপটলিব লাইব্রেরি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ম্যাথপটলিবের আলোচনায় তাহলে আমরা হচ্ছে মুভ করি। আমি জুপিটার নোটবুকের স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে কথা বলবো হচ্ছে ম্যাথপটলিব নিয়ে। তো আমরা নর্মালি হচ্ছে পাইথন ব্যবহার করে যে আমরা ডাটা সায়েন্সের বেসিক ডাটা সায়েন্সের কাজগুলো করব, তখন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে পাইথন বেসিক ডাটা সায়েন্সের ক্ষেত্রে আমরা ডেটা স্ট্যাক নামে একটা কথা আছে। তো ডেটা স্ট্যাক মানে হচ্ছে যে কোন কোন লাইব্রেরিটা বা প্যাকেজ আমরা ইউজ করে থাকি। প্রথমে তো আমরা জুপিটার নোটবুক ইউজ করতেছি। জুপিটার নোটবুক ইউজ করার পরে এখানে আমরা পান্ডাস, হ্যাঁ, তারপর নামপাই এবং হচ্ছে ম্যাটপ্লটলিব, এই জিনিসগুলো হচ্ছে হচ্ছে আমরা ইউজ করে একদম বেসিক লেভেলের ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কাজগুলো হচ্ছে করতে পারি। ঠিক আছে। তো ম্যাথপটিভ ছাড়াও আরো অনেক প্যাকেজ বা আমাদের লাইব্রেরি আছে যেগুলো ইউজ করে আমরা পাইথনে হচ্ছে আসলে ইমেজের কাজ করতে পারি। যেমন এরকম একটা লাইব্রেরি হচ্ছে আপনার সিয়াবন। ঠিক আছে, আমরা এটাকে বলে থাকি নর্মালি সিয়ারবন। এটাকে ডট, আমরা এটাকে নর্মালি সংক্ষেপে বলে থাকি এসএনএস। এই লাইব্রেরিটাও ইউজ করা হয়। তো এটা আমরা কাজ করতে করতে হচ্ছে শিখবো। আজকে ম্যাথপটলিব এবার আলোচনা শেষ করব। শেষ করে নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের প্রজেক্ট ভিত্তিক যে আলোচনা, মানে প্রজেক্টের লাইভ প্রজেক্টের কাজ করব ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং রিলেটেড, সেটার আমাদের নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে। তো ম্যাথপটলিব অন্য লাইব্রেরি গুলোর মতো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আমাদের যে আমরা জুপিটার নোটবুক ইউজ করছি অ্যানাকোন্ডা প্ল্যাটফর্মের মাধ্যমে, এক্ষেত্রে ম্যাথপটলিব ইনস্টল করা হচ্ছে আছে, জাস্ট আমাদের এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, ইনস্টল করতে হবে না। তখন আমরা কোডটা লিখবো হচ্ছে ইম্পোর্ট ম্যাথপটলিব। এটা হচ্ছে ম্যাথপটলিবের আপনার কোড। এখন এখানে এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যে নর্মালি আমরা ম্যাথপটলিবে যখন হচ্ছে প্লটিং এর কাজগুলো হচ্ছে করতে যাই, তখন ম্যাথপটলিবের আন্ডারে পাইপ্লট নামে একটা আপনার পার্ট আছে, যে উম, যে পার্টটা দিয়ে আমরা নর্মালি কাজগুলো করে থাকি। যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখে থাকি, ইম্পোর্ট ম্যাথপটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। আপনারা যদি কোডিং এর এক্সাম্পল গুলো দেখেন অনেকের গিটহাবে বা অনেক বইগুলোতে, তখন দেখবেন যে তারা ইম্পোর্ট ম্যাথপটলিব ডট পাইপট এসপিএলটি এভাবে তারা এটাকে দিয়েছেন। আর আমরা যদি আমাদের ম্যাথপটলিবের ভাষণটা আমাদের এখানে দেখতে চাই, তখন আমরা লিখবো প্রিন্ট। প্রিন্ট লিখে হচ্ছে এফ ডাবল ডট দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ম্যাথ প্লট লিব ভাষণ। আচ্ছা, ম্যাথপটলিব ভাষণ লিখে এখানে আমাদের এটা শেষ করতে হবে। আমরা এটা ইয়েটা দিব, দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওটার মধ্যে আমরা লিখবো হচ্ছে ম্যাথ প্লট লিব ডট আন্ডারস্কোর ভাষণ আন্ডারস্কোর দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, এটাতে আমাদের উপরে যে ইনভার্টেড কমাটা ছিল, এই ইনভার্টেড কমাটা আমাদের এখানে দিতে হবে। সেখানে সিঙ্গেল ইনভার্টেড কমা আসবে। ওকে, এবার আমরা রান করব। অ্যাট্রিবিউট ভাষণ। আচ্ছা, এগুলো প্রতিটা সময় পটলি ভাষণ মাঝে মধ্যে এই কোড গুলো কত ক্লাসে আমাদের মনে আছে যে পান্ডাসের ক্ষেত্রে ভাষণের কোডটা ঝামেলা করছে। বড় মনে হয় দুইবার না তিনবার ট্রাই করার পরে আমাদের এই ইয়েটা হয়েছে। আচ্ছা, আর ডাবল কোটেশন মার্কটা একটু চেঞ্জ করবেন বাম দিকে। আপনার ইয়েটা এই কথাটা ইয়ে করে আসতেছে, এই কেটে কেটে আসতেছে, মানে মনে হয় আপনি দূর থেকে পাহাড়ে কথা বলতেছেন। প্রতিধ্বনি হয়ে আসতেছে কথাটা। ঠিক আছে। আচ্ছা, ডাবল কোটেশন মার্কসটা আমি যেটা দিয়েছি এটা এফ, এফ এর পরেই স্টার্ট হবে। তো আমাদের কোটেশনের মার্কসটা ঠিক আছে, কোটেশনের মার্কসে কিন্তু কোনো সমস্যা হচ্ছে নাই। আচ্ছা, সমস্যা নেই। আর একটা কোড আছে যেটা দিয়ে আমরা ম্যাথপটলিব হচ্ছে চেক করতে পারবো।
ক্লাসে মনে হয় একজন চলে গেছে আবার মাঝখান দিয়ে, আসে আবার চলে গেলে এটা তো সমস্যা, ক্লাস করতে হবে। আচ্ছা, বাসনের ব্যাপারটা আমরা পরে চেক করি, কোনো অসুবিধা নেই। ম্যাথপট লিবে আমরা যখন হচ্ছে প্লট তৈরি করব, তখন খেয়াল রাখবে যে ম্যাথপট লিব ইউজ করে প্লট তৈরি করার দুইটা মেথড হচ্ছে আমাদের ম্যাথপট লিবে আছে, টু মেথডস টু ক্রিয়েট প্লট। একটা মেথডের নাম হচ্ছে, মানে যে কোডটা আমরা একটা মেথডের ক্ষেত্রে লিখে থাকি, সেটা আমি নাম্বার 1 পয়েন্ট দিয়ে হচ্ছে লিখি। সেটা হচ্ছে যে ম্যাটপট লিব ডট পাই প্লট ডট প্লট, এটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে দিয়ে দিই, ঠিক আছে। আর আরেকটা কমান্ড হচ্ছে আমাদের, যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে ম্যাথপট লিব দিয়ে আগে শুরু হবে, ম্যাথপট লিব ডট পাইপট ডট এক্সএস। ডট এক্সেস মানে হচ্ছে, এখন এক্সেস এর মধ্যে আমরা নর্মালি যে কোন ধরনের মেথডের কথা লিখতে পারি, এটা হচ্ছে নর্মালি অবজেক্ট ওরিয়েন্টেড মেথড কিংবা এপিআই মেথডের ক্ষেত্রে। এবং নর্মালি আপনারা যদি কমপ্লেক্স ধরনের প্লট, মানে জটিল প্লট তৈরি করতে চান, তখন নর্মালি কমপ্লেক্স প্লটিং এর ক্ষেত্রে আমরা এই কমান্ডটা ইউজ করে থাকি। বাট আপনারা বা কিংবা আমরা আসলে যে লেভেলের ডাটা সায়েন্সের কাজ করে থাকি, আমাদেরও কোনোদিন নর্মালি এই কোডটা ইউজ করতে হয় না। আমরা ওই সবাই ম্যাথপটলিব ডট পাইপট ডট প্লট এই কমান্ডটা ইউজ করে আমাদের মোটামুটি কাজগুলো হচ্ছে। তো আসেন আমরা দেখি যে ধরেন প্লট যদি আমরা তৈরি করতে চাই, ম্যাথ প্লট আমরা ইম্পোর্ট করেছি অলরেডি। সো আমরা কমান্ড দিই plt.plot, এটা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, তখন এখানে দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক প্লট আমাদের আসবে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে যে ম্যাথ প্লট লিখবি আমাদের যে প্লট গুলো সেটা একটা স্পেসের মধ্যে দেখানো হয়, দেখছেন, একটা চার কোণা বন্দি স্পেসের মধ্যে আমরা নর্মালি আমাদের কি প্লট গুলো হচ্ছে আমরা পেতে পারি। তো প্লট গুলো দেখানোর জন্য একটা অপশন হচ্ছে plt.plot, ফার্স্ট ব্র্যাকেট দিবেন শুধু। আবার এটা লিখে আবার আপনি এরকমও লিখতে পারেন যে পিএলটি, এটাকে আমরা সেকেন্ড ওয়েতে যদি লিখি plt.plot ফার্স্ট ব্র্যাকেট, তার পরবর্তীতে নিচে গিয়ে plt.show ফার্স্ট ব্র্যাকেট, এটা দিলেও আপনার সেম প্লট আপনাকে শো করবে। তো যেহেতু এক লাইনের মাধ্যমে কাজ করা সম্ভব, আসলে 2 লাইন লেখার কোনো প্রয়োজন নেই, টাইম লস করা শুধু শুধু। তো আসেন আমরা একটা বেসিক প্লট তৈরি করার আমরা চেষ্টা করি, ঠিক আছে। বেসিক প্লটিং তৈরি করতে হলে প্রথমে ধরেন আমাদের ডেটা অ্যাড করতে হবে। তো আমরা এই ফিগারটার সাথেই ডেটা অ্যাড করি। ধরেন আমরা অ্যাড করলাম 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা। তো আমরা এটাকে অ্যাড করার জন্য plt.plot সে কথাটাই লিখবো, লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাতে একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে দিব 1 2 3 4 এবং হচ্ছে 5। এটাকে হচ্ছে এবার রান করে দিব। রান করে দিলে দেখেন এখন কিন্তু সে একটা আমাদের ইয়েও দেখাচ্ছে, একটা স্ট্রেট লাইনও সে আমাদেরকে হচ্ছে শো করতেছে, ঠিক আছে। এখন আমরা বললাম যে এটা তো এখান থেকে কোনটা এক্স কোনটা ওয়াই এটা তো বোঝার কোনো উপায় নেই। এক্স এবং ওয়াই এর জন্য আলাদা ডাটা আমরা তৈরি করি, ওকে ফাইন। তখন আমরা আলাদা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু অ্যাডিং এক্স এর ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু আমরা ধরেন ইজ ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম 1 2 3 4 এবং হচ্ছে 5, এটা হচ্ছে এক্স। আর ওয়াই সমান সমান আমরা দিলাম ধরেন হচ্ছে 11, তার পরবর্তী ধরেন কমা 22, কমা 33, কমা 44, কমা হচ্ছে 55, ওকে। এটাতে রান করলাম, রান করার পরে হয়ে গেল। এখন এখানে এক্সট্রা হচ্ছে মূলত আমাদের, আপনাদের যদি লেখচিত্র খেয়াল থাকে, এক্সট্রা হচ্ছে আমাদের মূলত হরাইজন্টাল অ্যাক্সিস বা ভূমি অক্ষ, মানে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস কিংবা হরাইজন্টাল অ্যাক্সিস। আর উপরে যেটা আছে এখান থেকে উপরের দিকে, সেটা হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল অ্যাক্সিস কিংবা ওয়াই অ্যাক্সিস। এখন আমাদের যে ডাটা পয়েন্টের কথা আমরা বলতেছি এক্স কমা ওয়াই, নর্মালি ডাটা পয়েন্ট গুলোকে এভাবে লেখা হয় এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে এক্স আগে আসে, ওয়াই পরে আসে। যেমন আমাদের এখানে প্রথমে এক্স এর ভ্যালু কত 1, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 11, তখন আমরা এটাকে লিখতে গেলে নর্মালি লিখি কি এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 1, 11। তো এটাকে যখন আমরা গ্রাফ আকারে দেখাতে যাব, তখন আমাদের এই কমান্ডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। শোয়িং ডাটা পয়েন্টস ইউজিং এক্স কমা ওয়াই, ঠিক আছে। এটা আমরা যদি এক্স ওয়াই এর মাধ্যমে দেখাতে চাই, তখন আমরা লিখবো plt.plot, হুম, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স কমা হচ্ছে ওয়াই দিয়ে
এখানে সেমিকোলন আমরা দিয়ে দিব, সেমিকোলন দিয়ে রান করলে দেখেন সে আমাদেরকে দেখাবে এক্স কমা ওয়াই দেখাবে। এখন নিচে সে দেখেন এখানে 5 পর্যন্ত আমাদের ভ্যালু হচ্ছে দেখেছে, কারণ এখানে 1 2 3 4 5 পর্যন্ত আমাদের ভ্যালু আছে, এবং প্রতিটা পয়েন্টে দ্যাট মানে 0.5 করে তারা বৃদ্ধি করেছে। যেমন 1 এর পরে 1.5, 1.5 এর পরে 2, 2 পরে 2.5, তারপর 3, তারপর 3.5, তারপর 4, 4.5, এবং হচ্ছে কি 5.0। আবার ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে তারা প্রতিটা পয়েন্টকে দিয়েছে হচ্ছে 10 10 করে। যেমন প্রথমে হচ্ছে 10, স্টার্ট হচ্ছে 10 থেকে, তারপর হচ্ছে 20, তারপর 30, তারপর 40, এরপরে হচ্ছে 50। হুম। ওকে। এখন আমরা ধরেন হচ্ছে প্লাইপটে আমরা একটা ধরেন প্লট তৈরি করতে চাই, ঠিক আছে? আমরা একটা প্লট যদি হচ্ছে তৈরি করতে চাই নর্মালি ওই যে সেকেন্ড পদ্ধতির মাধ্যমে, তাহলে কি করতে হবে? সেকেন্ড পদ্ধতিটা একটু তুলনামূলকভাবে জটিল, বাট তারপরেও আহ, আমরা যদি দেখি যে ইউজিং সেকেন্ড ওয়ে টু ক্রিয়েট এ প্লট, ফার্স্ট পদ্ধতিতে সহজ। তো সেকেন্ড ওয়েতে আমাদের প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, যে ভ্যারিয়েবলের নাম রাখবো আমরা ফিগ, ফিগ ফর ফিগার। তো ফিগার তৈরি করে এটাতে আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালুটা দিব প্লট ডট হচ্ছে ফিগার, ঠিক আছে? ওকে, প্লট ডট হচ্ছে ফিগার। ওকে, এক্স ইজ ইকুয়াল টু ফিগ ডট অ্যাড আন্ডারস্কোর সাবপ্লট। মানে আমরা অ্যাক্সিস অ্যাড করার জন্য নর্মালি এটা লিখে থাকি, তার পরবর্তীতে আমরা লিখি পিএলটি ডট শো। তো মানে এটা একটু ঝামেলাদায়ক। তখন দেখবেন যে শো এখানে ফিগার সাইজ দেখাচ্ছে হচ্ছে 0 অ্যাক্সিস, আমাদের এখানে কিন্তু এই ফিগার সাইজ অ্যাক্সিস নেই। ওই সাবপ্লটের এখানে এটা দিলে আমাদের অ্যাক্সিস চলে আসবে। এখন দেখেন এটা চলে আসছে। মানে ওখানে আমরা এক লাইন দিয়ে যে কাজটা করেছি, এখানে আমাদের সেই কোডের একটা জাস্ট ফিগার তৈরি করতে আমাদের 3টা লাইন খরচ করতে হয়েছে। তো এখানে ফিগারটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল। আমাদের ফাইনাল যে ইমেজটা সেটা ম্যাথপ্যাটিকের মাধ্যমে দেখানোর জন্য আমরা ফিগার নামে এই ইয়েটা আপনার ভ্যারিয়েবল তৈরি করেছি, এবং এটার মধ্যে কমান্ড দিয়েছি কি পিএলটি ডট ফিগার ফার্স্ট ব্র্যাকেট। এর পরবর্তীতে এক্স দিয়েছি, যেটা এক্স হচ্ছে মূলত অ্যাক্সেসের সংক্ষেপিত রূপ। ঠিক আছে, এখন একটা ফিগারের মধ্যে একাধিক অ্যাক্সেস থাকতে পারে, এক বা একাধিক অ্যাক্সেস থাকতে পারে। যেমন আমাদের এখানে মূলত অ্যাক্সেস আছে দুইটা, এক্স কমা ওয়াই, কারণ এটা 2D ডাইমেনশনের ফিগার। যদি 3D ডাইমেনশনের ফিগার হতো তাহলে এখানে থাকতো এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু। এর পরবর্তী দেখেন আমরা এখানে অ্যাক্সেসটা যে দুটো অ্যাক্সেস এসেছে, সেটা এক নম্বর হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস কিংবা ভূমি অক্ষ, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস কিংবা হচ্ছে লম্ব লম্ব অক্ষ। তো এখন আমরা চাইলে উপরেরটার মতো এটার সাথে আমরা ডাটা পয়েন্ট হচ্ছে অ্যাড করতে পারি। ঠিক ঠিক আছে, যে কিরকম, যে অ্যাডিং ডাটা উপরের মতোই ফিগার ইজ ইকুয়াল টু পিএলটি ডট ফিগার ফার্স্ট ব্র্যাকেট, তার পরবর্তীতে এক্স ইজ ইকুয়াল টু আপনার ফিগ ডট অ্যাড আন্ডারস্কোর অ্যাক্সেস দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে এখানে এটা 1 ধরেন হচ্ছে 2, 3, 4 দিলাম। তার পরবর্তীতে হচ্ছে লিখলাম এই যে এক্স ডট প্লট, এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম এখানে এক্স কমা ওয়াই যে ভ্যালু সেগুলো হচ্ছে শো করবে। তারপরে বললাম পিএলটি ডট শো ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখেন কি আসে। এবার আমরা যখন রান করলাম তখন সেরকম লম্বা আমাদের গ্রাফ দেখাচ্ছে, এবং কি গ্রাফের সাথে এই জিনিসটা শো করতেছে। ওকে। তো এখন এখানে আমরা ম্যাটপটলিব এবং প্লাইপট, তো এটা হচ্ছে তৈরি করলাম। তো ম্যাটপটলিবের আমরা আসলে একটা প্রথমে আমরা একটা ইয়ে তৈরি করতে চাই। আহ, ধরেন আমরা কিছু ডেটা তৈরি করি, ডেটা তৈরি করে সেটা দিয়ে ফিগার তৈরি করার চেষ্টা করি। মানে নর্মালি ম্যাটপটলিবের কাজগুলো কিভাবে হয়, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে নর্মাল ওয়ার্ক ফ্লো ইন ম্যাটপটলিব। সেটা কিরকম? প্রথমে আমাদের ম্যাথপ্লটলিব ইম্পোর্ট করতে হবে। সো আমরা বললাম যে ইম্পোর্ট ম্যাথপ্লটলিব ডট পাইপ্লট এস পিএলটি। ইম্পোর্ট করা শেষ। এবার হচ্ছে আমাদের ডেটাকে রেডি করতে হবে। মূলত আমাদের ডেটাগুলো এখানে যেহেতু লোড করা নাই, সো ডেটাগুলো আমরা নিজেরাই তৈরি করবো। সো প্রিপেয়ার ডেটা, ডেটা মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর নানা ভ্যালু গুলো। তো এক্স ইকুয়াল টু
ভ্যারিয়েবল তৈরি করে এখানে স্কোয়ার ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখবো ধরুন 1 2 3 4 এবং হচ্ছে 5। এরপর ওয়াই এর মধ্যেও আমরা ধরেন এরকম ইজ ইকুয়াল টু সাইন দিলাম, সাইন দিয়ে এটার যে ভ্যালু সেই ভ্যালুটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। যেমন আমরা বললো 11, তারপর 22, হ্যাঁ 33, 44 এবং হচ্ছে কি 55। স্কোয়ার ব্র্যাকেট 11, 22, 44, 55। ওকে, ডেটা আমাদের তৈরি করা শেষ। এর পরবর্তীতে আমাদের সেট প্লটটাকে সেট করতে হবে। ঠিক আছে, প্লট সেটের প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, সেটিং আপ প্লট, প্রথমে হচ্ছে ফিগার এবং অ্যাক্সিস ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে সিলেক্টিং ফিগার্স অ্যান্ড অ্যাক্সেস। ঠিক আছে, তখন আমরা লিখবো হচ্ছে ফিগ, ফিগ দিয়ে কমা এক্স দিব, এক্স দিয়ে ইজ ইকুয়াল টু লিখবো পিএলটি ডট সাবপ্লটস। ঠিক আছে, দিয়ে এখানে ফিক্স সাইজের ইয়েটা দিলাম, ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে 10,10 আমরা দিয়ে দিলাম। এটাকে রান করলাম, এখন শুধু ব্ল্যাঙ্ক ফিগারটা দেখাচ্ছে। এটার এরিয়া আমাদের ঠিক করতে হবে। তো এরিয়া ঠিক করতে হলে এইরকম প্লট প্লট গুলোতে আমাদের এক্স এবং ওয়াই থাকে। তো আমরা এখন যেটা করব, যে সেটিং এরিয়া অফ দি ফিগার, মূলত এক্স ওয়াই ঠিক করা কোঅর্ডিনেটস। তখন আমরা লিখবো হচ্ছে এক্স ডট প্লট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স কমা হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে দিলাম এক্স কমা ওয়াই দেওয়ার পরে এটা আমাদেরকে এটা দেখাচ্ছে। এবার আমরা আমাদের যে প্লটটা আছে সেই প্লটটাকে আমরা কাস্টমাইজ করার চেষ্টা করি। তো প্লটটাকে কাস্টমাইজ করতে হলে ধরেন প্লটটাকে কাস্টমাইজ করা মানে হচ্ছে যে প্লটের উপরে ধরেন হচ্ছে টাইটেল ঠিক করা, যে এটা কিসের প্লট, তার পরবর্তীতে এক্স লেভেলে বা ও এক্স অ্যাক্সিসে কি লিখতে পারেন, ও ওয়াই অ্যাক্সিসে কি লিখতে পারেন, এরকম লেভেলগুলো হচ্ছে ঠিক করা। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম হচ্ছে কাস্টমাইজ প্লট এক্স ডট সেট, দেওয়ার পরে এখানে টাইটেল আমরা ধরেন হচ্ছে দিয়ে দিতে পারি যে স্যাম্পল ডাটা। ঠিক আছে, স্যাম্পল ডাটা দিয়ে এটা কমা দিলাম, কমা দিয়ে এটা এক্স লেভেল কি হবে এবং ওয়াই লেভেল কি হবে সেটা ঠিক করে দিই। এক্স লেভেল ইজ ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই লেভেল ইজ ইকুয়াল টু ওয়াই অ্যাক্সিস। অ্যাক্সিস সাবপ্লট অবজেক্ট হ্যাজ নট ওয়াই লেভেল। ওকে, লেভেল বানান বলিস এখানে। টেক্সট জাস্ট কেন? আচ্ছা, কলটা পরে রিসিভ করতে হবে, কারণ এই কল ধরলে আছে ক্লাসের সময় পার হয়ে যাবে। ওকে, সো 1 2 3 4 5 11 22। ওকে, সো পিএলটি ডট শো। আচ্ছা, আমরা তো এখানে আসলে ডেটাগুলো সবই দিছিলাম, বাট এটা এখন এভাবে আসলো কেন? ইম্পোর্ট ম্যাথপটিভ স্পাইপট, ঠিক আছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে দিয়েছিলাম। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে ফিগার এক্স প্লিটি ডট সাবপ্লটস, ফিগার সাইজ হচ্ছে আমাদের কত, 10 10। হ্যাঁ,
তারপর এক্স ডট প্লট, এটা হচ্ছে এক্স ওয়াই আমরা দিয়েছি, ঠিক আছে। এটা দেওয়ার পর আর নিচে কোনো কিছু না দিই। আচ্ছা, কাস্টমাইজ যে প্লটের লাইনটা আছে এটাই উপরে নিয়ে আসি, দেখি কি হয়। লাইনগুলো সংক্ষেপ করে ফেলাই। ওকে, সো আমাদের এটা টাইটেলটা সেট করেছিলাম হচ্ছে স্যাম্পল ডাটা। ওকে, স্যাম্পল ডাটা সেট করার পরে এক্স লেবল হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই লেবল হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, এখন এবার ফিগারটাকে আমাদের শো করতে হলে আমরা যেটা করব, ফিগ ডট সেভ ফিগ। তো ফিগারটা সেভ করার একটা লোকেশন আমাদের এখানে দিতে হবে। সাপোজ ধরেন আমি আমার ডেস্কটপের, আমাদের এখানে ডেস্কটপ, ডেস্কটপে ধরেন এখানে জুন, এই যে ফোল্ডারটা লোকেশন আছে, এটা লোকেশনটা ধরেন হচ্ছে এখান থেকে কপি করে নিই। কপি এস পাথ এটা অপশন আছে, ওকে, কপি করা শেষ। এবার হচ্ছে আমরা চলে যাবো এখানে, চলে যাওয়ার পরে কপি এস পাথের এখানে এভাবে এটা দিয়ে দিব। ডাবল ডাবল হয়ে গেছে, একটা হবে এটা। ওকে, এবার যদি রান করি, আহ, আচ্ছা, উইন্ডোজে যখন আপনারা কাজ করবেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখন এভাবে কপি এস পাথ আপনারা দিবেন তখন কিন্তু এই স্ল্যাশ চিহ্নটার জন্য পাইথন এটা আপনাদের সিনট্যাক্স ইরর ভুল হিসেবে ধরবে। হ্যাঁ, ট্রানকেটেড ডট এক্সএস এক্সপোর্ট, এটাকে তারা বলবে ইউনিকোড ইরর। তো এটাকে মূলত আপনার উল্টা করে হচ্ছে দিতে হবে, ঠিক আছে। উল্টা করে উইন্ডোজে দেওয়ার একটা অপশন আছে, এটা এই যে স্ল্যাশ উল্টো ব্যাক স্ল্যাশ, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনাদের দিতে হবে, না হলে কিন্তু সে এটাকে হচ্ছে ভুল হিসেবে কাউন্ট করবে, বুঝছেন। এবার আমি এখানে সব জায়গাতে এটা বসিয়ে ওইটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এটাকে আমরা কেটে দিই, এই লাইনটা লাগবে না, এই লাইনটা হচ্ছে থাকবে। সেলফ ফিগারের এখানে এটা আমরা দিয়ে দিলাম। এডুকেশন ডিপার্টমেন্টের এখানে আমরা ডেস্কটপ এডুকেশন ডিপার্টমেন্ট, এখানে হচ্ছে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে এবার এটার নাম লিখতে হবে। তো এটার নাম হচ্ছে আমাদের হচ্ছে সিম্পল আন্ডারস্কোর প্লট, হাইফেন প্লট দিলাম, সিম্পল প্লট। এটাকে ধরেন হচ্ছে পিএনজি হিসেবে, ফাইল হিসেবে সেভ করো, পিএনজি। আচ্ছা, এবার দেখি যে আমাদের এখানে এটা সেভ হয়েছে কিনা, কেমন আসেন। পিএনজি ফাইল নামে একটা ফাইল আমার এখানে এসেছে, সিম্পল ফাইলে। এটাকে যদি অন করে, এই যে দেখেন এখানে এখন এটা শো করতেছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই যে প্লট ঠিকঠাক মতো এটা সেভ হয়ে গেছে। মানে এটা অনেকটা মানে প্রফেশনাল অনেকটা ওয়ে, বা আপনারা অনেকের জন্য এটা হয়তো একটু কষ্টকর মনে হতে পারে। ওই সিম্পল যে কোডটা সেটা ইউজ করলে আমরা আমাদের যে উইন্ডোটা আছে সেখানে আমরা নর্মালি কোডটাকে দেখিয়ে দেখি, এর পরবর্তী এখান থেকে আপনি কপি পেস্ট করে ইউজ করতে পারেন। আর এখানে সরাসরি আমরা একটা ফোল্ডার আছে, মানে আপনার এখানে যে কোনো একটা ফোল্ডার থাকলে সেই ফোল্ডারে আমরা নাম দিয়ে ফাইলটাকে হচ্ছে ইমেজ ফাইলটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। এখন নর্মালি আপনার কত ধরনের প্লট আমরা এটা দিয়ে করতে পারি দেখেন। মাইটপ্লটলিব ইউজ করে আমরা মোটামুটি অনেক অসংখ্য ধরনের প্লটের কাজ আমরা করতে পারি, যেমন লাইন প্লট আছে, স্ক্যাটার প্লট আছে, বার প্লট আছে, হিস্টোগ্রাম আছে, এরকম আরো অনেক কিছু প্লট আছে। তো নেক্সট ক্লাসে, মানে আগামীকালকেই তো আমাদের নেক্সট ক্লাস, আগামীকালকে ক্লাসে আমি বাকি যে প্লট তৈরি করার বিষয়টা আছে, মানে ম্যাটপ্লটলিব ইউজ করে, সেইটা আমরা দেখব। দেখে সেটা শেষ করে আমরা মোটামুটি আগামী ক্লাস থেকেই আমরা মানে আগামী ক্লাসের অর্ধেকে তাহলে আমরা ম্যাথ পড়লিপ শেষ করব। তার পরবর্তী অর্ধেক থেকে আমাদের শুরু হবে আমাদের ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং প্রজেক্ট ওয়ান এর কাজ। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আপনাদের এতটুকু পর্যন্ত? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে আমি তো মাঝখানে বাসায় ছিলাম, আচ্ছা, লাস্ট দিন হয়তো আমি আস্তে আস্তে গাড়িতে ক্লাস করছি।
জি, আপনি বেশ কয়েকদিন মিস করেছিলেন, দেখেছিলাম যে যাচ্ছেন আসতেছেন। সো জি স্যার। মানে আপনি ক্লাসের রেকর্ডিং গুলো যদি দেখেন, আশা করা যায় যে হ্যাঁ, ওগুলো আপনার আমি মোটামুটি দেখতেছি। clear। জি ওগুলো আমি দেখতেছি স্যার। ওই যে আহ, আরে স্যার, আর স্টুডিওতে যেরকম ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে আমার ওখানে যা যা করতেছে সবগুলো ওখানে আমি সেভ করতে পারি। জি। স্যার এইখানে পাইথনে সেম জিনিসটাই করা যায় স্যার, আপনি এই যে পাইথনে এখন আমরা তো আসলে মানে আমরা এখন যে কাজগুলো করতেছি এখানে তো ধরেন হচ্ছে আসলে কোনো প্রজেক্টের কাজ করতেছি না। নর্মালি প্রজেক্টের কাজগুলো করতে গেলে আমরা ডিরেক্টরি বলেন বা ফোল্ডার বলেন, এই লোকেশন সেটিংস করে হচ্ছে আমরা কাজগুলো করি, মানে নর্মাল যেটা হয় আর কি। আর পাইথন দিয়ে কাজ করতে গেলে আরেকটা জিনিস খুব কমন ভাবে কাজ করা হয় মানে ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে কাজ করি নর্মালি, ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তো এখানে তো আসলে মানে আমরা যারা ক্লাসে শিখতেছি আমরা আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা কোনটা প্ল্যাটফর্ম ইউজ করে এই ধরনের জিনিসগুলো আমরা করতেছি না, অ্যানাকোন্ডা ইউজ করতেছি। বাট তারপরেও যে ওয়ার্কিং ডিরেক্টরির বিষয়গুলো বা এরকম যেসব টুকিটাকি আছে এগুলো, তা আমাদের আসলে প্রজেক্টের কাজ তো শুরু হবে বললাম যে আগামী ক্লাসের হাফ হাফ পার্ট থাকবে হচ্ছে আমাদের ম্যাটপটিভ আলোচনা। তার পরবর্তীতে ম্যাটপটিভ আলোচনা শেষ করে আমরা অফিসিয়ালি মুভ করবো হচ্ছে ডাটা সায়েন্স মেশিন লার্নিং অ্যালগোরিদমের আলোচনাতে। সেখান থেকে হচ্ছে আমাদের আস্তে আস্তে এই আলোচনাগুলো আসবে আর কি। সব জিনিসই আমাদের কোর্সে মোটামুটি আছে, বাট কোর্সটা তো আসলে ধাপে ধাপে সাজানো, বুঝছেন? যার কারণে জি স্যার। প্রতিটা ধাপ শেষ হলে তার পরবর্তী ধাপের আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আসতেছে। আমি চাইলেই কোনো মানে আমি ডিজাইন করছি ঠিক আছে কোর্স, বাট আমি ইচ্ছা করে ধাপে ধাপে করেছি, কারণ যে সময় আমার কাছে যেটা প্রয়োজনীয় মনে হয়েছে যে হ্যাঁ এটা এখন জানার প্রয়োজন নেই, পরবর্তীতে জানলে তখন কাজে দিবে, ওরকম আর কি ধাপে ধাপে ইয়ে করা। যেমন আজকে মনে হয়েছে যে মোটামুটি আপনারা একটা লেভেলে পৌঁছে গিয়েছেন, এখন মিড লেভেলে, সো এখন অবভিয়াসলি ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে এই ফিল্ডে জব কেমন সেটা আপনারা সবাই সার্চ করবেন। তো সার্চ করতে গেলে এই ফিল্ডের জবগুলো কেমন, হ্যাঁ, বা কিভাবে আপনি ইউজ করতে পারেন জবগুলোর ক্ষেত্রে নিজে প্রস্তুত করতে পারেন। যেমন মানে আমাদের একটা ক্লাসে কিন্তু আমরা সিভি তৈরির ব্যাপারেও কিন্তু কথা বলবো, ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং পোস্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিভাবে আপনারা সিভি তৈরি করতে পারেন সে কথাও আসবে কিন্তু, বাট স্টেপ বাই স্টেপ। হ্যাঁ জি স্যার। স্যার ওই যে আপনার মনে হয় আপনি মানে রিসেন্টলি এসপিএসএস এর একটা কোর্স অফার করছিলেন স্যার কিছুদিন আগে। হ্যাঁ, এসপিএসসি এর ওই যে কোর্সটা অফার করে ওটা ক্লাস শুরু হয়ে গেছে, 2টা লেকচার হলো। আর ওটা টোটাল 8টা লেকচার আর কি। তো 2টা লেকচার ও অলরেডি তো শেষ। হ্যাঁ, স্যার, ওই যে লেকচার দুটো আমি মনে হয় আমি দেখলাম, মানে আপনি লেকচার আপলোড দিয়েছেন মনে হয় হ্যাঁ, আমি দুইটা। ওই যে ইউটিউবে আপলোড দিছি। জি আমাদের ওই স্যার রিসার্চ প্রফেসর যে চ্যানেলটা ওইটাই তো দিচ্ছেন মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার ওই রিসার্চ প্রপোজালে পাবেন। এবার এখান থেকে নেক্সট উইক থেকে এখানে পাওয়ার বিআই এর মানে আগামী মাস থেকে এখানে আমার পাওয়ার বিআই ক্লাসের লেকচার গুলো আপনারা পাবেন। স্যার ওই যে আমি মানে ওই এসপিএসএস এর কোর্সটা আমি চাচ্ছিলাম যে আপনার আরেকটা কোর্স আছে যে ওই ডিপ লার্নিং এর যে আপনি একটা কোর্স দিচ্ছেন মনে হয় এর পরে মানে কিসের আমাদের কোর্স? ডিপ লার্নিং এর কি এরকম ও কোনো আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ, স্যার ওই ওই যে যে সার্টিফিকেট কোর্স ইন ডিপ লার্নিং, ডিপ লার্নিং এবং এআই এআই এর যে কোর্সটা আর কি, মানে আপনাদের মেশিন লার্নিং শেষ হলে ইন্টারমিডিয়েট লেভেলের যে পড়াশোনা সেটা মানে অ্যাডভান্স লেভেলের শিখতে, মানে আমরা তো এখনকার যে কোর্স এই কোর্সটাতে আমরা সম্পূর্ণ স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করব। সো আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করতে গেলে আমাদের তখন ডিপ লার্নিং এআই নলেজ লাগবে আর কি। তো সেটা ওই জন্য ডেডিকেটেড, আপনারা যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চান মানে তাদের জন্য কোর্স উন্মুক্ত আর কি। মানে স্যার ওই যে আমি ওইটা তো আপনার আমি চাচ্ছিলাম ওই এসপিএসএস এর যে কোর্সটা মানে সবগুলো একসাথে হয়ে গেলে তখন একটা জোড়া খিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। বুঝতে পারছি। আপনার ওই এসপিএসএস এর কোর্সটা যদি এমন হয় যে স্যার আপনি যদি ওখানে আপলোড দেন তাহলে আমরা ওখান থেকে আমি শিখে নিতে পারবো কিছু কিছু কাজ আচ্ছা, আর কি, এসপিএসএস এসপিএসএস যেটা। এর ওটা তো আসলে হচ্ছে কিছু কিছু কোর্স, সবগুলো কোর্স যেটা হচ্ছে কি ক্লাসে লাইভ ক্লাস করলে ধরেন আপনি একটা সুবিধা পান, সেটা তো বুঝতে পারতেছেন, লাইভ ক্লাস জি একটা স্যার, জি সুবিধা স্যার, আছে। জি স্যার, রেকর্ডিং গুলোর জি আসলে স্যার। একটা সুবিধা। আর যেহেতু স্পিসিস কোর্সে ধরেন ভর্তি হয়ে গিয়েছেন, ক্লাসে স্টার্ট হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তো আসলে এটা কিছু করার নাই। তো সেক্ষেত্রে ডিপ লার্নিং এর কোর্সটা আসলে কত দিন যাবত রান করতে পারবে এটা একটা বড় ব্যাপার, কারণ ওখানে 2 জনের 3জন ভর্তি হয়েছে মাত্র। তো এতদিন পর্যন্ত অনেক সার্কুলার টার্কুলার হয়েছে, কিন্তু আমিও বলতেছি যে আর লেট করা সম্ভব না, কারণ আমারও নিজের অনেক কমিটমেন্ট আছে। আপনারা তো জানেনই আমি নিজেও জব করি, আবার আমি রিসার্চের কাজ করি। সো আমার আসলে টাইম করা সেভাবে উঠে না। প্রতিদিন ধরে রাত 3টা থেকে হচ্ছে আমার শুরু হয়ে হচ্ছে লাইফ। তো জি স্যার, এভাবে বুঝতে করতে পারছি। করতে সমস্যা, ঠিক আছে। ম্যাক্সিমাম বুঝতে পারছি। ধরেন যতটুকু ইফোর্ট দেওয়া হয় ততটুকু দিতেছি, এর বেশি দিতে গেলে সমস্যা, পরে দেখা গেছে যে কলাপস করবে সিস্টেম।
স্যার ওই যে কেন বলতেছি স্যার, এখানে কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে মানে আমি সিকুয়েন্সিয়ালি একটার পর একটা কোর্স আমি শিখতে চাচ্ছি, আমার ওরকম আচ্ছা ভাবে আচ্ছা, ইচ্ছা বুঝতে পারছি। না সেক্ষেত্রে আপনি ওই ডিপ লার্নিং এর কোর্স গুলো তাহলে এখন না করে নেক্সট ব্যাচের জন্য ধরেন, যদি ইনটেক নেক্সট ব্যাচে যদি হ্যাঁ, এই ইয়ারে আমি আমি সেটাই যদি আর বলতেছি সময় পাই। স্যার। আমি সেটাই বলতেছি, কারণ হচ্ছে যে আমি যে ওই একই সাথে দুইটা কোর্স আমি করতে পারবো না স্যার, মানে বুঝতে আপনার পারছি জন্য বুঝতে পারছি। না মানে সেটা ওইটা এখন একটু। আপনার উপরে ডিপেন্ড, ধরেন আপনার কতটুকু লোড নিতে পারে। বাট আপনি যদি একান্ত ভাবেই শিখতে চান তাহলে সেক্ষেত্রে ধরেন প্রাথমিকভাবে আমার কোর্সগুলো, যেহেতু আমি কিছু বা ফুল রেকর্ডিং, আমি ফুল রেকর্ডিং আপলোড দেওয়ার চেষ্টা করবো, বাট এটা ডিপেন্ড করে আসলে বিডিএফ রুলস রেগুলেশনের উপরে। কারণ ওখানে ওদের একটা রুলস থাকে, আমি কিন্তু ওই লেকচার আপলোড দিলে ম্যাটেরিয়াল গুলো কিন্তু আপলোড করতে পারি না, মানে পাবলিকলি, ওটা তো জানেন। কারণ নলে বুঝতে তাহলে পারছি। পেড কোর্স থাকবে কেন? আর ওই এসপিএসসি এর কথাটা বললাম, আমাদের কিছু সোশ্যাল ডাটা নিয়ে, বিশেষ করে বেসলাইন সার্ভে রিলেটেড কিছু আমাদের কাজ করতে জি। হবে, যেহেতু এগ্রিকালচারিস্ট। কোন একটা স্পেসিফিক প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বা আমি একটা রিসার্চে কাজ এসপিএসসি এর করবো কোর্সটা সেটা। মোটামুটি আপনার কাজে দিবে, আপনি দেখেন এটা মোটামুটি জি শিখতেছেন, স্যার। এটা শিখেন, তো পরবর্তীতে ধরেন মানে ডিপ লার্নিংটা রাখবেন মানে পরবর্তীতে ফিউচারের জন্য আর কি। এটা সেটা। আমি শিখবো বলেছে স্যার, আমি কিন্তু আপনার এসপিএসসি কোর্সটাতে এনরোল করি নাই। মানে আমি দেখলাম যে আপনার দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে, আমি এনরোল করতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আমি যেহেতু একটা কোর্স আমার চলতেছে, তো আমি ওইটাতে এই জন্যই আমি তো জেনেই আপনি করিনি। আমি এসপিএসসি পরে ভাবলাম কোর্সে যে এনরোল করেন নাই? না, করি নাই। আচ্ছা, কিন্তু এনরোলমেন্ট আমি তো বন্ধ, চাচ্ছিলাম স্যার। এনরোলমেন্ট তো এখন আর মনে হচ্ছে কারণ ক্লাস যেহেতু শুরু হয়েছে এখন তার এনরোল করার উপায় নেই। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে তবে ওইটা আপনি কি স্যার ইয়েতে নেই, এখন, ডিপ লার্নিং এ কিন্তু আপনি এনরোল করতে পারবেন চাইলে এখনো। ওটা মানে এখনো সময় আছে স্যার? ওটা সময় আছে বলতে ওটা কিন্তু মেয়ের 3 তারিখ থেকে ক্লাস শুরু, 2 না 3 তারিখ, মানে মেয়ের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু, ওটা কনফার্ম। আমি মানে কবে দিছে আমার ডেটটা এখন ঠিক খেয়াল নেই, বাট ওদের মেয়ের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু। তো ওদের মানে এই মাসে 25 এপ্রিল লাস্ট ডেট দেওয়ার কথা আমি বলেছিলাম ওদেরকে অ্যাডমিশনের। বাট আপনি যদি ভর্তি হন ধরেন আজকালের মধ্যে ভর্তি যেতে পারেন, যেহেতু মেয়ের ফার্স্ট উইক, এর বেশি না লেট করলেই ভালো হয় আর কি। জি স্যার, বুঝতে পারছি। আমি স্যার জানাবো আরেকটা বিষয় স্যার, আপনি যদি কিছু মনে না করেন, সেটা হচ্ছে যে আমরা কি বা আপনি যেহেতু জাপানে থাকেন, আমি বাংলাদেশে থাকি, ইভেন আরো অনেকে আছে আমাদের সাথে, যে ভাইরা বা আপনারা আছে, সবাই বিভিন্ন কান্ট্রিতে থাকে। জি। যদি আমাদের জন্য এরকম একটা ওপেন প্ল্যাটফর্ম থাকে যে আপনার সাথে সরাসরি আমরা যোগাযোগ করতে পারতেছি, কারণ হচ্ছে দেখেন, সরাসরি যোগাযোগ। আচ্ছা, সরাসরি যোগাযোগের ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে এটা কি, আমাদের জন্য একটু ভালো হবে স্যার। না এটা ভালো হয়, বাট কথা হচ্ছে যে আমাদের দেশে মানে কিছু এই উলুটপাড়ু লোকজন আছে বুঝছেন, মানুষকে সময় দিলে মানুষ সেটাকে অনেকটা দুর্বলতা হিসেবে কাউন্ট করে। কারণ আমি তো আসলে লেখালেখি আজকে করতেছি না, আমি 2013 সাল থেকে আমি দেশের বাইরে, 2013 সাল। তো আজকে হচ্ছে 2024 সাল চলে। তাহলে হিসাব করে দেখেন আমার মানে বিদেশে থাকার বয়সটা কতটুকু। জি এক, স্যার, জি স্যার, সেকেন্ড বুঝতে হচ্ছে এই পারছি। সময়ের মধ্যে কিন্তু লেখালেখি করছে আমি প্রচুর। হ্যাঁ, কোর্স নেওয়ার বিষয়টা হচ্ছে যে অনলাইনে কোর্স নর্মালি দেশের বাইরের স্টুডেন্টদের কোর্স গুলো নিতাম, বাংলাতে আমি কোর্স নিতামই না ধরতে গেলে। যার কারণে বাংলাতে ইদানিং মানে করোনাকালীন সময় থেকে বাংলাতে আমি ফোকাস করছি সবচেয়ে বেশি। আর তখন আমাদের বাংলাদেশে আসলে কেউ অনলাইনে কোর্স করতো না, এই কারণে। কিন্তু বাইরের দেশে তখনও ওপেন ছিল। যেমন দুবাইয়ের একটা বিশ্ববিদ্যালয়ে আমি কোর্স নিতাম, ওদের ইকোনমিক্স এর একটা কোর্স ছিল, ওটা 2014-15 সালে তখনও কোর্স নিতাম। তারপরে ইউক্রেনের একটা বিশ্ববিদ্যালয়ে ওদের আপনার হচ্ছে একটা কোর্স নিতাম আমি, তো এগুলো সবগুলো অনলাইনে হচ্ছে নেওয়া হতো। তো অনলাইনে নিতে নিতে আপনার যেটা হলো যে আমি এটার পাশাপাশি ফেসবুকেও হচ্ছে লেখালেখি করতাম। তখন দেখা যায় যে অনেকে হচ্ছে উল্টা পাল্টা, মাঝে মধ্যে দেখা গেছে যে বেশি প্রশ্রয় দিলে যেটা হয় যে গাছের উপর উঠে যায় না বানর, তো এরকম কিছু বানর গাছে উঠতে চাইছিল আর কি, বুঝছেন। তখন থেকে আমি কি করছি যে সরাসরি যোগাযোগের বিষয়টা বাদ দিয়ে দিছি, এখন আর কাউকে এন্টারটেইন করি না। জি স্যার, স্যার বুঝতে পারছি। মানে এখানে তো আমরা সবাই মানে মোটামুটি হাইলি এডুকেটেড বা হ্যাঁ, না ইউনিভার্সিটি এই লেভেলের যে কথা এডুকেটেড এর মধ্যেই আছে কিছু লোকজন আছে, শুনুন, এডুকেশন পাওয়া আর হচ্ছে মানুষ হওয়া দুটোর মধ্যে পার্থক্য জি আছে। স্যার, কারণ একটা স্যার হচ্ছে স্যার জি স্যার, সার্টিফিকেট। স্যার স্যার বুঝতে পারছি, ঠিক আছে, এটা একটা বুঝতে হচ্ছে পারছি স্যার। সার্টিফিকেট। অনেকে হাজার সার্টিফিকেট সত্ত্বেও কিন্তু মানুষ হয় না, আবার অনেকের কাছে সার্টিফিকেট একটাও নাই কিন্তু সে মানুষ। স্যার আমি এটা কেন বলতেছি স্যার, মানে আপনি অন্যভাবে নিয়েন না স্যার। আমি কারণ হচ্ছে যে আমি অন্য কোথাও থেকে প্রতারিত হই নাই, বাট বিভিন্ন ভিডিও বা অন্য কোনো ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওগুলোতে দেখা যায় যে ম্যাক্সিমামে ওগুলোর রিলায়েবিলিটি একটা ফ্যাক্ট, আর একটা বিষয় হচ্ছে যে ম্যাক্সিমামে হচ্ছে ফ্রড।
এগুলো দিয়ে ভরা। এই জন্য আর আমরা যেহেতু সরাসরি আপনার সাথে কানেক্টেড এবং আমাদের মধ্যে অলরেডি একটা র্যাপোর্ট হয়ে গেছে আপনাদের সাথে, সবাই মিলে সবার সাথে হয়তো বা ওভাবে কানেক্টেড হই নাই, বাট পার্সোনালি আমি আপনার সাথে আমার কানেকশন ক্রিয়েট হয়ে গেছে আর কি। তো বুঝতে পারছি। রিলায়েবিলিটির একটা বিষয়ে যদি আমি মানে না কানেক্টিভিটির সেক্ষেত্রে তো একটা ধরেন একটা মেল ঠিকানা তো, জায়গাটা আমরা পাচ্ছি আর কি। ধরেন আমি এই মানে জার্মানি এগুলো তো আসলে প্রমোশন করি না, বাট আমার এই 2014 সাল থেকে আমি নর্মালি বিদেশে স্কলারশিপ নিয়ে লোকজনকে, তখন ফ্রি কাউন্সেলিং যে বিষয়টা, হ্যাঁ, 2021 সাল যে পর্যন্ত আপনি এটা স্যার আমি করেছি। দেখছি আপনার বিভিন্ন পোস্টে আমরা দেখছি এবং আর কি। এই সময়ের মধ্যে আপনার বাংলাদেশ থেকে 50 জনের উপরে স্টুডেন্টকে আমি নানা পর্যায়ে বৃত্তি নিয়ে দেশের বাইরে মুভ 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 করাইছি। এবং এটার মধ্যে দুইটা স্টুডেন্ট ছিল, মানে ওদের কেস খুবই জঘন্য কেস ছিল। কিরকম আমি বলি, সেটা হচ্ছে ওরা কিভাবে আমার আইডি পাইছে জানি না, বাট ওই দুজন মেডিকেল স্টুডেন্ট ছিল। যাইতে আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কারো যদি ডিস্টার্ব হয়, বাট এটা আশা করি মানে সবারই কাজে লাগবে এই জিনিসটা। তো ওই দুজন মেডিকেল স্টুডেন্ট ছিল, একজন পড়তো মেডিকেল সেকেন্ড ইয়ারে এবং আরেকজন পড়তো হচ্ছে মেডিকেলের ফার্স্ট ইয়ারে। এখন যেটা হয়েছে যে এরা সেকেন্ড টাইমার ছিল, মানে দ্বিতীয় পর্যায়ে মেডিকেলে হচ্ছে চান্স পেয়েছে। একজনের সমস্যা ছিল যে সে সরকারি মেডিকেলে চান্স পায়নি, মানে দুইজনই সরকারিতে চান্স পায়, বেসরকারিতে পড়তেছে। কিন্তু সেকেন্ড টাইমার হওয়ার কারণে তাকে শিক্ষকরা এত বেশি বুলি করতো যে ওই ছেলেটা, মানে আমাকে নক দেওয়ার আগে সে অলরেডি 3-4 বার সুইসাইডের ট্রাই করেছে। সে আমাকে বলছো এটা, যে স্যার এরকম। তা আমি বললাম এখন বলো আমি তোমাকে হেল্প কি করতে পারি। বললো যে স্যার আমি বিদেশে মেডিকেল পড়তে যেতে চাই। তা আমি বললাম বিদেশে মেডিকেলের কস্ট কিন্তু পাপু বেশি এবং আইএলটিএসও লাগবে, তো তোমার ফ্যামিলি কি সেটা বেয়ার করতে পারে? বললো যে স্যার কস্ট নিয়ে আসলে এতটা সমস্যা নেই, আমার মালয়েশিয়াতে পড়ার ইচ্ছাটা বেশি। তা আমি ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া, ওটা মালয়েশিয়াতে মেডিকেলের জন্য খুবই ভালো বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে। তো সেটাতে ওকে ওকে হচ্ছে ওদের সাথে লিঙ্ক করাই দিলাম, সে ওদের সাথে যোগাযোগ টোগাযোগ করলো, কিভাবে মেল করতে হলো ওটাও তাকে বলে দিলাম। সে মেল করলো, ওরা তার অনলাইনে একটা পরীক্ষা নিল, সব ঠিকঠাক মতো হলো এবং করোনার আগে সে ফ্লাই করে মালয়েশিয়াতে মুভ করে গেছে এবং এখন ভালো আছে সে। হ্যাঁ, যদিও আমার মানে আমাকে সে খেয়াল রাখে না, যদিও একটা ইন্টারভিউ দিতে সে ভালো আছে। আই উইল প্রিটি শিওর অন দ্যাট। সমস্যা নেই স্যার, আল্লাহ তাআলা আপনাকে না, উত্তম প্রতিদান অনেকে দেন স্যার। খেয়াল রাখে না, এটা খুবই স্বাভাবিক, আমি এটা দেখছি কেউ খেয়াল রাখে না নর্মালি। এটা মানুষ তো, মানে মানুষের হচ্ছে গোল্ড ফিশ মেমোরি, এটা আসলে কিছু করার নাই, আমরা এমনই। তারপরে সেকেন্ড যে ছিল তার অবস্থা আরো করুন, সে হচ্ছে মেডিকেল পড়তে যায় না, কিন্তু ফ্যামিলি তারা জোর করে হচ্ছে মেডিকেলে পড়াচ্ছে। সে বললো আমি এখানে বিল্ডিং থেকে কয় বড় হচ্ছে লাভ দিয়েছে, ফ্যানে ঝুলছে। এগুলো শুনে টুনে তো আমার মোটামুটি, আমি এরকম ধরনের কেস কোনোদিন হ্যান্ডেল করিনি বাস্তবিক অর্থে। আর এদের তো বয়সও অনেক কম, ছোট মানুষ। তা আমি তখন বললাম যে তাহলে আপনি কি করতে চান? বললো যে, সেও বললো যে আমি বাইরে পড়তে যেতে চাই। কোন সাবজেক্টে? বললো যে কোনো সাবজেক্ট হইলে হবে, বাট মেডিকেল বাদে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাদে। তো বললাম যে আপনার কি মানে নিজের ফান্ডে যাবে না স্কলারশিপে? বললো স্কলারশিপে যেতে হবে। তাই আমি বললাম এখন তো তাহলে হচ্ছে এটা একটু সমস্যা, কারণ তখন করোনাও আসতেছিল, চায়না অনেকে যেতেও চায় না। তো ওকে আমি মালয়েশিয়ার বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছিলাম। তো সে ফার্স্ট ইয়ার থেকে ট্রাই করছে, সেকেন্ড ইয়ার মোটামুটি মেডিকেলে পাস করছে। সেকেন্ড ইয়ারটা মেডিকেলের ওটা শেষ করার পরে তার ইন দ্য মিন টাইম মালয়েশিয়াতে একটা সে অনার্স ইন্টারন্যাশনাল বিজনেস না কোন সাবজেক্টে তার ফুল স্কলারশিপ হয়ে গেল। তো সে আমাকে মেসেজ দিলে আমি চলে যাচ্ছি স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি বলছি, ঠিক আছে যান, সমস্যা নেই। এটা আরেকজনকে হেল্প করছি, সে এই বৃত্তিতে আবেদন করবেই না, ঠিক আছে। বাংলাদেশে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে বললো যে স্যার একটা বৃত্তিতে আমার আসলে পড়ার খুব ইচ্ছা, কিন্তু আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন দেশের বাইরে পড়তে যায়নি। তা আমি বললাম কোনো সমস্যা নাই, পাসপোর্ট টাসপোর্ট আছে? বললো আছে। আমি বললাম তাহলে ইন্ডিয়ার এই যে স্কলারশিপ একটা আছে আইসিসি এর, সেখানে বিসমিল্লাহ পড়ে নাম, মানে উপরওয়ালার নাম নিয়ে ওখানে অ্যাপ্লিকেশন মারো। সেখানে মার্কস স্কলারশিপ অ্যাপ্লিকেশন যা যা প্রসেস যেভাবে ফলো করার সব জিনিস ঠিক ঠিক মানে ঠিকঠাক মতো ফলো করেছে। এবং এমবিএ শেষ করে এসে সে বাংলাদেশে বর্তমানে কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার, মাশাআল্লাহ, ঠিক আছে। আমার এটা খুব ভালো হয়েছে এরকম স্যার। এরকম কিন্তু বহু আছে এরকম, ঠিক আছে। এবং সেটা না শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং বহু বিসিএস ক্যাডার। এই যে গত সপ্তাহে একজন বিসিএস ক্যাডার 2 সপ্তাহ আগে নক দিল, উনি পুলিশ ক্যাডারে আছে, পিএইচডি করতে গেছে। পিএইচডি তে ওনার অ্যানালাইসিস নিয়ে প্রবলেম হচ্ছে, তো উনি ওগুলো লিখে আমার মেসেজ করলো, বললো যে ভাই আপনাকে কল দিতে চাই। তো আমি বললাম অসুবিধা নাই, আপনি যে যে সমস্যা আমাকে ভয়েস মেসেজ বলেন, আমি এটা ইয়া করে দিচ্ছি, সলভ করে দিলাম, এরকম, ঠিক আছে। এরকম বাংলাদেশ সরকারের আপনার বড় উচ্চতর পর্যায়ের সচিব, অতিরিক্ত সচিব থেকে শুরু করে অনেকের থিসিস রিসার্চের কাজ
পিএইচডির ক্ষেত্রে হেল্প, এরকম বহুজনকে আমি হেল্প করেছি এখন পর্যন্ত। ঠিক আছে, এটা অগণিত। স্যার ওই যে আমি একটা ডাটা সেট আপনাকে পাঠাইছিলাম, আপনি মনে হয় পাইছিলেন। হ্যাঁ, আমি ডাটা সেটটা পাইছিলাম, কিন্তু আসলে ঈদে একদমই দেখতে পাইনি, কারণ ঈদের জি সময় স্যার। একটা সমস্যা হচ্ছে যে ঈদের দ্বিতীয় দিন দিন আমার হচ্ছে বোনের হাজবেন্ড হচ্ছে স্ট্রোক করলো। তো যার কারণে আর এখন পর্যন্ত আসলে ওই জিনিসগুলো দেখা হয়নি। কারণ আমরা আসলে দেশের বাইরে যারা থাকি ওদের ফ্যামিলি একটা টেনশন সবসময় থাকে, আর কোনো ইভেন্ট হলে এরকম আনসার্টেন তখন আরো সমস্যা ফিল হয় সবচাইতে বেশি, বুঝতে পারছেন? স্যার ওই যে একটু বলি, সেটা হচ্ছে আপনি মনে হয় কখনো কি মানে এরকম ডাটা নিয়ে কাজ করা হয়েছে স্যার? ওই যে কোরিলেশন ম্যাট্রিক্স, তারপর হচ্ছে যে হিট ম্যাপ, তারপর হচ্ছে বক্স প্লট, তারপর ক্লাস্টার ডেন্ডোগ্রাম, এরকম কোনো কিছু নিয়ে স্যার কখনো কি কাজ করেছেন কিনা, মানে আপনার দেখেন, ডাটা নিয়ে? ডায়াগ্রামের ব্যাপারটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের যে কাজগুলো, এগুলো হ্যাঁ জি নর্মালি স্যার, জি আমরা স্যার। ডেটা সায়েন্টিস্টরা করি না, এটা নর্মালি অ্যানালিসিস্ট, মানে অ্যানালিস্ট যারা, তারা জি কাজটা স্যার, নর্মালি হচ্ছে করে। ঠিক আছে, জি আমি স্যার, তো মেশিন লার্নিং, আমি ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছি, তার পরবর্তীতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, এবং এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ আমার জি চলতেছে। স্যার। তো সেক্ষেত্রে আমার আসলে ওই লেভেলে কাজ করতে নাই, ওই ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ হচ্ছে ধরেন ছোট লোকজনের কাজ, নিচু পর্যায়ের বুঝতে কাজ পারছি, ওটা। ঠিক আছে, আমার বুঝতে পারছি, সিনিয়রিটি মানে লেভেলে আমাদের আমার জন্য ওইটা আসলে খাটে না। ওটা বুঝছি স্যার। ডেটা অ্যানালিস্টের কাজ। নর্মালি আমি যেসব কোম্পানিতে কাজ করেছি ওই কোম্পানিগুলোতে এটা ডেটা, আপনার ডেটা অ্যানালিস্টই করতো। আচ্ছা, আপনার এই কথাতে খুব ভালো মনে হচ্ছে, আমেরিকা থেকে একজন আমাকে নক দিছিল গত বছর। সেটা হচ্ছে উনি জবে ঢুকছে, এখন ডেটা অ্যানালিস্ট হিসেবে জবে ঢুকছে, কিন্তু উনি ডেটা অ্যানালিস্ট কিছুই পারে না। তো ওনাকে আমি প্রাইভেট পড়াতাম। এখন ওনাকে আমি বললাম যে প্রাইভেট তো পড়াতে পারবো না, কিন্তু গাইড করতে পারবো ওনাকে, এরকম। আমি কিন্তু ওনার জবের প্রজেক্টের কাজ দিত, উনি ওনারে কাজ করে দিতাম আমি, এরকম ওনাকে 2 মাস পর্যন্ত আমি হেল্প করছি। ঠিক আছে, জি স্যার। ফ্রি অফ কস্ট। পরে স্যার? পরে আমি বলছি যে 800 পাবলা, কারণ এভাবে উনি মানে নিজ থেকে আসলে শিখতে চায় না। ওনাকে আমি বললাম যে আপনাকে আমি কিছু বইয়ের নাম দিলাম, কিছু টিউটোরিয়াল লিঙ্ক দিলাম, যেগুলো দেখে কাজ শিখেন। বাট ওনার মধ্যে একটা আলসেমি কাজ করে, আমি যেটা বুঝছি। মানে উনি চায় অন্যকে এভাবে দিয়ে তো কাজ স্যার উনি করেন। বেশি দিন করতে পারবেন, এভাবে তো উনি বেশি দিন কাজ করতে পারবেন। তা আমি ওই স্যার ওই যে পাওয়ার বিআই আপনার যে কথা বলছিলেন স্যার, ওটাও তো মানে ডাটা ভিজুয়ালাইজেশনের কাজ আছে ডাটা পাওয়ার বিআই। ভিজুয়ালাইজেশনের কাজে, নর্মালি বিজনেস ইন্টেলিজেন্সের কাজে হচ্ছে ইউজ করা হয় পাওয়ার বিআই। মানে আমি ওই যে আমাদের আমাদের কিছু মানে কোর্স আছে স্যার, আপনি আপনি মানে জানেন ওই যে বিশেষ করে ইম্প্যাক্ট ফ্যাক্টর বা Q1 জার্নাল, এরকম আমি আরেকদিন আপনাকে বলেছিলাম। হ্যাঁ, রিসার্চের তো ক্ষেত্রে এই ওই এরকম ইমপ্যাক্ট ফ্যাক্টরটা আছে। আমার আমার রিসার্চ ম্যাথোলজি নিয়ে আমার যে কোর্স, সেটা অলরেডি আমার কিন্তু এই আমার রিসার্চের চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে 10টা ক্লাস, পুরো রিসার্চ ম্যাথোলজি কোর্সের। ওইটা কি আমাদের ওই রিসার্চ, ওখানে কি আমাদের অ্যাক্সেস আছে স্যার? হ্যাঁ, আছে, অ্যাক্সেস আছে, সব দেখতে পারবেন, কেন দেখতে পারবেন না, ফুল অ্যাক্সেস দেওয়া। মানে আমার তো কাজ হচ্ছে স্যার, আমি আমার ফুল কনসেন্ট্রেশন মানে আমি আপনি দেখেন, এটাই আপনি করতে চাচ্ছি স্যার। চ্যানেলে, আমার চ্যানেলে আমি আমার যা নলেজ আছে ওগুলো ফ্রি পুরো আপলোড দিয়ে দিছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার স্যার ঠিক আছে, আমি অনেকক্ষণ সময় নিলাম স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, অনেক থ্যাংক ইউ, বিরক্ত হতে আপনাকেও পারে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও তাহলে এখন রাখতে হয় একটু। ঠিক আছে, তাহলে সবাই ভালো ওকে, থাকবেন, থ্যাংক সুস্থ ইউ স্যার। থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।